আগের দিন যেখানে শেষ করেছিলাম চিয়ার কনফার্মেশনে শেষ করেছিলাম, তাই তো? সাইক্লোহেক্সেন আমি যত যে জানি। হ্যাঁ স্যার। আজকে যেটা করবো হচ্ছে আরেকটা কনফার্মেশন আছে সাইক্লোহেক্সেনের, তার নাম হচ্ছে বোট। এটা তো বলেছিলাম, তাই তো? সাইক্লোহেক্সেনে একটা হচ্ছে বোট, চিয়ারটা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে আমাকে এ করে খুলতে হবে। স্ক্রিন করছি, ঠিক আছে? বোটের ছবিটা একটু পাল্টেছি তোদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। ওটার ছবিটাকে একটু পাল্টে দিয়েছি, ঠিক আছে? কি হলো আচ্ছা, ওটার ক্ষেত্রে দেখ, উপরে যত হাইড্রোজেন আছে, উপরে যত হাইড্রোজেন আছে সেগুলো সব হচ্ছে ইকুইটোরিয়াল, আর নিচের যত হাইড্রোজেন আছে সেগুলো সব হচ্ছে অ্যাক্সিয়াল। ভালো করে লক্ষ্য কর। ফর বোট, the upper hydrogens are equatorial and the lower hydrogens are axial. আর চিয়ারের ক্ষেত্রে কি বলেছিলাম? অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল হাইড্রোজেন গুলো অল্টারনেট বলেছিলাম না? মনে পড়ছে? হ্যাঁ স্যার। কিন্তু বোটের ক্ষেত্রে কি হচ্ছে? ওপরের গুণ হচ্ছে, আমি আগের দিন চিয়ার অব্দি পড়েছিলাম, চিয়ারে আমরা বলেছিলাম কি যে অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল হাইড্রোজেনটা হচ্ছে কি অল্টারনেট। এটা আমরা মাথায় রাখতে বলেছি যে প্রথমটা যদি ওপরেরটা অ্যাক্সিয়াল হয়, নিচের উপরেরটা হবে হচ্ছে ইকুইটোরিয়াল। এটা আমি নিশ্চয়ই বলে দিয়েছিলাম। আজকে যেটা পড়বো হচ্ছে, প্রথম যেটা দিয়ে শুরু করবো হচ্ছে সাইক্লোহেক্সেনের বোট। বোট ফর্মে কি বলছে? যে ওপরের যত হাইড্রোজেন আছে সেগুলো সব হচ্ছে ইকুইটোরিয়াল, আর নিচের যত হাইড্রোজেন আছে সেগুলো সব হচ্ছে অ্যাক্সিয়াল। ঠিক আছে? তাহলে কি বললাম? For both conformation, the upper hydrogens are the equatorial and the lower hydrogens are the axial. সব ক্ষেত্রে আমরা অলরেডি পড়েছিলাম for shear conformation what happens? For shear conformation what happens? There will be alternate. Means if the first one above is axial, the second one above will be equatorial. It's a very simple concept. বল কোনো প্রবলেম আছে? না স্যার। এবার একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখ। এটা গুণা শুরু করে, একদম সিম্পল। আর এক second, দেখ আমি সিম্পল দুটোকে গোনা শুরু করছি, দেখ C1 C2 C3 C4, ঠিক আছে? দেখ, এবার মজাদার জিনিসটা দেখতাম, এই যে দুটো হাইড্রোজেন, সেই দুটো হাইড্রোজেন কি হচ্ছে? খুব কাছাকাছি না? দেখ তলার হাইড্রোজেন গুলো সব C1 C4 লিখতে হবে না, যে তুই ছবিটাকে বলবি যে এই দুটো হাইড্রোজেন কি খুব কাছাকাছি না? হ্যাঁ স্যার কাছাকাছি রয়েছে। কাছাকাছি মানে তাদের ওদের মধ্যে কি হবে? রিপালশন হবে। রিপালশন হবে। সেটাকেই আমরা বলি, একটা নাম আছে, এর নাম হচ্ছে ফ্ল্যাগ পোল রিপালশন। ফ্ল্যাগ পোল রিপালশন। তাই কি বললাম? এই দুটো হাইড্রোজেনটা কি হচ্ছে? কাছাকাছি। কাছাকাছি অবস্থিত মানে কি হবে? প্রবল রিপালশন হবে। রিপালশন হবে মানে কি? স্টেবিলিটিটা কমে যাবে। আমি সিম্পল, এটা ছাড়াও আরেকটা মজার জিনিস দেখতে, এই এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, এই দুটোর মধ্যে রিপালশন হবে না? এই ফার্স্ট আর মানে উপরে ফার্স্ট আর লাস্টের মধ্যে। হ্যাঁ স্যার রিপালশন হবে। দেখ এইটাকে ধর C1, এটাকে ধর C2, এটাকে আচ্ছা আচ্ছা এরকম ভাবে চিন্তা কর। দাঁড়া দাঁড়া এক second। এটা একটু ভুল লেখা আছে, C1 C6 হওয়ার কথা ছিল, লেখা আছে C1 C4। দেখ গুনে দেখ, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C4, এটা হচ্ছে C5, এটা হচ্ছে C6, দেখতে পাচ্ছিস?
ইয়েস স্যার। তাহলে C1 আর C6 হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে? এই দুটো হাইড্রোজেন খুব কাছাকাছি অবস্থিত। খুব কাছাকাছি অবস্থিত মানে কি? এই দুটোর মধ্যে একটা কি হবে? স্ট্রং রিপালশন। রিপালসান হবে, স্ট্রং রিপালসান। C1 C6 কিচ্ছু লেখা দরকার নেই, তুই এই হাইড্রোজেন গুলো দেখিয়ে বলবি যে এই দুটো হাইড্রোজেনের মধ্যে স্ট্রং রিপালসান হচ্ছে। আর C1 C4 টা আমি কিভাবে বলেছি দেখ, একদম সিম্পল চিন্তা কর। দেখ 1 2 3 4, দেখ এই যে মাথায় দুটো আছে, এই যে এই একটা দেখতে পাচ্ছিস, দুটো গাঁট আছে, তো গাঁট দেখতে পাচ্ছিস, এখানে একটা গাঁট, এখানে একটা গাঁট দেখতে পাচ্ছিস। এই যে এইখানে একটা গাঁট আছে আর এখানে একটা গাঁট আছে, দেখতে পাচ্ছিস। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওই গাঁটগুলোর মাথাতেও কি আছে? লেখা নেই বটে, ওই কার্বন আছে স্যার, গাঁটগুলোর, কার্বন। না না, গাঁটগুলোর মাথাতে কি আছে? হাইড্রোজেন নেই? হ্যাঁ স্যার হাইড্রোজেন আছে তো। হাইড্রোজেন আছে, কিন্তু এই গাঁটের মাথাও তো হাইড্রোজেন আছে তো। হ্যাঁ স্যার হাইড্রোজেন আছে। তাহলে এই যে এই গাঁটের যে হাইড্রোজেন গুলো সেগুলোর মধ্যেও কি হচ্ছে? রিপালশন হবে। স্ট্রং রিপালসান। ঠিক আছে, তাহলে আবার বলছি, এই হাইড্রোজেন গুলো তো রিপালসান হচ্ছে, ফ্ল্যাগপোল কোনটাকে বলছে? এই হাইড্রোজেন তো রিপালসান হচ্ছে, এটা তো ঠিক কথা। এই গাঁটের গুলো দেখ, এই গাঁটেও দুটো হাইড্রোজেন আছে, এই গাঁটেও দুটো হাইড্রোজেন আছে। তাহলে এই সাইডে যে হাইড্রোজেনটা আছে এবং এই সাইডে যে হাইড্রোজেনটা আছে, মানে এইদিকে যে হাইড্রোজেন এবং এদিকে যে হাইড্রোজেন, সেই দুটো হাইড্রোজেনের মধ্যে কি হবে? একটা স্ট্রং রিপালসান হবে। এটাকেই আমরা বলছি যে C1 C4, এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, এটাকেই আমরা বলছি যে C1 C4, মানে এটা 1, এটা 2, এটা 3 এবং এটা হচ্ছে 4। এইটাকেই আমরা বলছি যে C1 C4। এটাকেই আমরা বলি হচ্ছে ফ্ল্যাগপোল রিপালসান, মানে মাথার গাঁটের রিপালসান গুলোকে আমরা বলেছি ফ্ল্যাগপোল রিপালসান। আবার বলছি, দেখ এই গাঁটে দুটো হাইড্রোজেন আছে এবং এই গাঁটেও দুটো হাইড্রোজেন আছে। এই যে গাঁটের হাইড্রোজেন গুলো, মানে গাঁটের গুলো তো সবার উপরে, গাঁটের হাইড্রোজেন গুলোর মধ্যে একটা কি হচ্ছে? স্ট্রং রিপালসান হচ্ছে। সেই রিপালসানটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাগপোল রিপালসান। ঠিক আছে, এই হাইড্রোজেন তো রিপালসান হচ্ছে, সেটা ছেড়ে দিই, কিন্তু মেন রিপালসান হচ্ছে এইটা, এই যে গাঁটের এই হাইড্রোজেন এবং এই গাঁটের হাইড্রোজেনের মধ্যে। মানে গাঁটে কি হচ্ছে? গাঁটে তো দুটো করে হাইড্রোজেন আছে, CH2 তো আছে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, গাঁটে তো দুটো করে হাইড্রোজেন আছে। তাহলে এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন, মানে আমি দেখাচ্ছি দেখ, এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, এই দুটোর মধ্যে কি হচ্ছে? স্ট্রং রিপালসান কাজ করছে, এবং সেটাকেই আমরা বলছি যে ফ্ল্যাগপোল রিপালসান। এবং এর ফলে কি হচ্ছে? বোর্ডটা চেয়ারের থেকে কম স্টেবল হয়ে যাচ্ছে। তাই কি বললাম, এই হাইড্রোজেন গুলোর মধ্যে রিপালসান আছে, সেটা ঠিক কথা। গাঁটটা লক্ষ্য কর, গাঁটটা লক্ষ্য কর, গাঁটে এখানে একটা হাইড্রোজেন আছে, আমি একেবারে টানছি দেখ কাজটা, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন। তেমনি এই গাঁটটাও কি আছে? এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা। এবার এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন, দুটোর মধ্যে কি হচ্ছে? স্ট্রং রিপালসান কাজ করছে। আর পজিশনটা দেখি, এটা যদি C1 হয়, এখানটা হচ্ছে C2, এখানটা হচ্ছে C3 এবং এখানটা হচ্ছে C4। দেখ আমি যে কথাটা লিখেছি, C1 এবং C4 এর মধ্যে কি হচ্ছে? একটা স্ট্রং রিপালসান কাজ করছে, এবং সেটাকে আমরা কি বলি? ফ্ল্যাগপোল রিপালসান। বলো কারোর প্রবলেম আছে? এবং তার ফলে বোর্ডটা চেয়ারের থেকে কম স্টেবল হয়ে যাচ্ছে। বলো কোনো প্রবলেম আছে? স্যার এখানে আগে তো একটা হাইড্রোজেন আছে, তাহলে স্যার এটার মধ্যে রিপালশনটা হলো না কেন? এই হাইড্রোজেনটা মানে সেরকম নয়, মানে মেন মাথায় তো, এটা সবার মাথায় আছে, এটা আরো উপরে থাকে, মানে এই হাইড্রোজেনটা এই পজিশনের থেকে এটা নিচে চলে যাচ্ছে, দেখ ভালো করে লক্ষ্য কর, একটা স্ট্রেট লাইনটা দেখ, এই পজিশনের থেকে এই পজিশন, মানে এই যে হাইড্রোজেন সেটা কিন্তু নিচে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এটা স্ট্রেট লাইনটা, এখান থেকে স্ট্রেট লাইনটা এইখানে গিয়ে মিলেছে, কিন্তু বুঝতে পারছিস? স্ট্রেট লাইনটা দেখ। হ্যাঁ বলো। স্যার বুঝতে পারছি না। আবার বলছি, কোনো অসুবিধা নেই। দেখ এই গাঁটটা দেখতে পাচ্ছিস, এই যে গাঁটটা, এই গাঁটটা দেখতে পাচ্ছিস, আর এখানে একটা গাঁট দেখতে পাচ্ছিস। হ্যাঁ। এই গাঁট গুলোতে কি আছে? এই সাইডে একটা হাইড্রোজেন আছে, এই সাইডে একটা হাইড্রোজেন আছে, তাই তো? হ্যাঁ। এই সাইডে একটা, এটা দেখানো নেই, মানে এই সাইডে একটা হাইড্রোজেন আছে, এই সাইডে একটা হাইড্রোজেন আছে তো, বল সেটা আছে কি? হ্যাঁ। হ্যাঁ। এই গাঁটেও তো এখানে একটা হাইড্রোজেন, এই সাইডেও একটা হাইড্রোজেন আছে,
এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে একটা কি হবে? দুটো হাইড্রোজেন যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে? রিপালশন। মানে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন কি হচ্ছে? কাছাকাছি। কাছাকাছি মানে ওর দুটোর মধ্যে কি হবে? রিপালশন। রিপালশন। এবং সেটাকে আমরা কি একটা স্পেশাল টার্ম বলছি? ব্ল্যাক পোল রিপালশন। আচ্ছা, ঠিক এবং আছে। এই জন্য বোর্ডটা হচ্ছে চেয়ারের থেকে কম স্টেবল। সো হোয়াট হ্যাপেন্স? জাস্ট লুক এট দ্য হেড। দিস ইজ দ্য হেড, দিস ইজ C1. হোয়াই ইট ইজ? আচ্ছা, C1 C4 টা তুই বললি, ওটাও বলে দিই। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা কত? 3 নম্বর কার্বন, এবং এটা হচ্ছে 4 নম্বর কার্বন। ভালো করে লক্ষ্য করো, এটা 1, এটা 2, এটা 3, এবং এটা হচ্ছে 4 নম্বর কার্বন। C1 C4 লিখেছি না? So just look at the top. This is the top and this is the top. So what is present at the top? Here is one hydrogen and here is one hydrogen. In this side there is one hydrogen and in this side there is one hydrogen. This side contains one hydrogen and this side contains one hydrogen. And look at this side. This side contains one hydrogen and this side contains one hydrogen. So what happens? These hydrogen and these hydrogen, between these hydrogen and these hydrogen, there is a strong repulsion. And we called it what repulsion? Flag pole repulsion. Flag pole. মাথাটাকে আমরা বলি ফ্ল্যাগ বলি না? মাথাটাকে আমরা কি বলি? মাথার ধর একটা পাহাড়ের মাথায়, পাহাড়ের চূড়ায় তুই একটা ফ্ল্যাগ টাইনিস, সেটাকে আমরা কি বলবো? ফ্ল্যাগ পোল বলবো না? দেখ, এই পাহাড়ের চূড়ায় হাইড্রোজেন এবং এই পাহাড়ের চূড়ার হাইড্রোজেন, এই দুটোর মধ্যে রিপালশন আছে। তাহলে এটা কি বলতে পারি? পাহাড়ের মাথায় একটা ফ্ল্যাগ টাইনিস, তাহলে সেটাকে কি বলবো? ফ্ল্যাগ পোল। তেমনি আরেকটা পাহাড়ের মাথাও তুই ফ্ল্যাগ টাইনিস, সেটাকে আমরা কি বলবো? ফ্ল্যাগ পোল। মানে দুটোই দেখ চূড়ার হাইড্রোজেন, মানে পাহাড়ের চূড়ার হাইড্রোজেন, তাই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে একটা স্পেশাল টার্ম দিয়েছি ফ্ল্যাগ পোল। মানে মানে পাহাড়ের যে ওপর, তার উপরে যদি ফ্ল্যাগ লাগা, সেটাকে আমরা বলেছি ফ্ল্যাগ পোল। তেমনি এই মলিকুলটাকে চিন্তা কর, দেখ এটা একটা পাহাড়ের উপর আছে, এটা পাহাড়, তার উপরে যে হাইড্রোজেনটা থাকে সেটা ফ্ল্যাগ পোল। এটাও একটা পাহাড়ের চূড়া, তার উপরেও যে একটা হাইড্রোজেন আছে, সেটাকে আমরা কি বলবো? ফ্ল্যাগ পোল। তো এই জন্য এটাকে আমরা বলছি যে ফ্ল্যাগ পোল রিপালশন। So just look at this picture. This is a English কি বলে রে? This is the top and this is also the top. What happens then? There is one hydrogen and there is one hydrogen. There is one hydrogen and there is one hydrogen. Look at here. There is one hydrogen and there is one hydrogen. So what happens? At the top of this mountain, at the top of this, there is hydrogen, and at the top of this, there is a hydrogen. So between this hydrogen and this hydrogen, there is a strong repulsion, and we called it flag pole repulsion. Very simple concept. Means at the top of this mountain, at the top of this molecule, this is the top of the molecule, and this is another top of the molecule. So at the top there is one hydrogen, and at this top there is one hydrogen. What happens? Between this hydrogen and this hydrogen, there is a strong repulsion, and we called it what? Flag pole repulsion. বলো কোনো প্রবলেম আছে? বলো এবার কোনো প্রবলেম আছে কিনা? মানে দেখ, আমি একদম সিম্পল করে বাংলায় বলছি। দেখ, এই পাহাড়ের চূড়োয় একটা হাইড্রোজেন আছে, এবং এই পাহাড়ের চূড়াও একটা হাইড্রোজেন আছে, এই পাহাড়ের চূড়াও একটা হাইড্রোজেন আছে, এবং এই পাহাড়ের চূড়াও একটা হাইড্রোজেন আছে। এই দুটো হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে? স্ট্রং রিপালশন আছে। যেহেতু দুটো হাইড্রোজেন কাছাকাছি, তাই জন্য এটাকে আমরা কি বলছি? ফ্ল্যাগ পোল রিপালশন। So let us consider this is a mountain. At the top of the mountain there is a hydrogen, and let us consider this is also an hydrogen. So at that this is also a mountain. At the top of this mountain there is an hydrogen. So between this hydrogen and this hydrogen, there is a strong repulsion, and we called it flag pole repulsion. বলো কোনো প্রবলেম আছে কারো? হ্যালো? না স্যার, প্রবলেম নেই। মানে আমি আবার বলছি, এইটা ধর একটা পাহাড়, এই পাহাড়ের চূড়োয় একটা হাইড্রোজেন আছে, এটাও একটা পাহাড়। আমি একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, এই পাহাড়ের চূড়াও একটা হাইড্রোজেন আছে। তাহলে এই যে চূড়ার যে দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে? একটা স্ট্রং রিপালশন হচ্ছে।
এটাকেই আমরা বলছি ফ্ল্যাগ পোল রিপালশন। কেউ সাউন্ড চালিয়ে রেখেছো তো at the top let us consider this is a mountain. At the top of the mountain there is a hydrogen and it is also another top of the mountain. So at this top there is a hydrogen. So between this hydrogen and this hydrogen there is a strong repulsion and we called it what? Flag pole repulsion. Any problem? So for this reason what happens? Both conformation is less stable than chair conformation. বলো কারোর কোনো প্রবলেম আছে কিনা? As how C1 C4 comes? If this is C1, this is C2, this is C3 and C4. So this is C1 and this is C4. দেখ ভালো করে লক্ষ্য কর, এটা C1, এটা C2, এটা C3 এবং এটা হচ্ছে C4. তাহলে এটা দেখ C1 এবং এটা হচ্ছে C4. সাউন্ডটা কে অন করে রেখেছো? So this is C1 and this is C4. Just see the C1 hydrogen. So this is C1 hydrogen and this is C4 hydrogen. There exists a strong repulsion between them. বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো স্যার স্টেটমেন্টটা কি বললেন? কি বলছিস? বুঝতে পারলাম না কথা। কোনটা বেশি স্টেবল বললেন? চেয়ারটা বেশি স্টেবল কেন? দেখ এর মাথায় একটা হাইড্রোজেন আছে এবং এর মাথায় একটা হাইড্রোজেন আছে। এই দুটো হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে? স্ট্রং রিপালশন হচ্ছে। আমি সেটাই বলতে চাইছি। বল এবার কোনো প্রবলেম আছে কি? বল, প্রবলেম থাকলে বল। দেখ পাহাড়ের চূড়োটা লক্ষ্য কর, পাহাড়ের চূড়োটা, এটা একটা পাহাড়ের চূড়ো, এটা একটা পাহাড়ের চূড়ো। এর পাহাড়ের চূড়োর মাথায় একটা হাইড্রোজেন আছে, এর পাহাড়ের চূড়োর মাথায় একটা হাইড্রোজেন আছে। সেই দুটো যে পাহাড়ের চূড়োর যে হাইড্রোজেন, সেই দুটো হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে? একটা স্ট্রং রিপালশন হচ্ছে। এটাকে আমরা বলছি ফ্ল্যাগ পোল রিপালশন। বলো কোনো প্রবলেম আছে? এবং এর ফলে কি হচ্ছে? বোর্ডটা চেয়ারের থেকে কম স্টেবল হয়ে যাচ্ছে। So let us consider this is a mountain. At the top of the mountain there is a hydrogen. And let us consider this is also a mountain. So at the top of this mountain there is also an hydrogen. So between this hydrogen and this hydrogen there is a strong repulsion and we called it flag pole repulsion. And for this reason both conformation is less stable than chair conformation. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। হ্যালো প্রবলেম নেই স্যার। মানে এই পাহাড়ের চূড়োর মাথায় একটা হাইড্রোজেন আছে, এই পাহাড়ের চূড়োর মাথায় একটা হাইড্রোজেন আছে। এই দুটো হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে? একটা স্ট্রং রিপালশন হচ্ছে এবং সেটাকেই আমরা বলছি যে ফ্ল্যাগ পোল রিপালশন। তো at the top of this there is a hydrogen and at the top of this there is a hydrogen. So between these two hydrogen there exists a strong repulsion. So what happens? So as a result of this both conformation is less stable than chair conformation. বলো কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তো না স্যার। we have completed the stereochemistry chapter. আমি আরো কিছু কোশ্চেন করাবো পরের সপ্তাহে, তারপরের সপ্তাহে করাবো। আগে আমি অ্যাসিডিটি বেসিকটাকে শেষ করে দিই, ঠিক আছে? তারপর আমি কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। নেক্সট এবার আমরা শুরু করতে চলেছি হচ্ছে অ্যাসিডিটি বেসিসিটি। ঠিক আছে, খুব সিম্পল। একটা অ্যাসিড কাকে বলে? একটা অ্যাসিড হচ্ছে একটা মলিকুল যে প্রোটন দেয়, মানে প্রোটন যে দেয় তাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। হোয়াট ইজ অ্যাসিড? An acid is a molecule which can donate protons. Very simple concept. অ্যাসিড হচ্ছে একটা মলিকুল যারা কি করে? প্রোটনকে দেয়, দিয়ে দেয়।
So an acid is a molecule which can donate protons. বলে কোনো প্রবলেম আছে? নো স্যার। এবার একটা মলিকুল নিচ্ছি HX প্লাস H2। HX টা হচ্ছে একটা অ্যাসিড, যেটা জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? H2 এর সঙ্গে H প্লাস লেগে H3O প্লাস এবং HX থেকে তৈরি হচ্ছে X মাইনাস। HX জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? H3O প্লাস এবং X মাইনাস। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। So HX reacts with water to produce H3O plus and X minus. মানে HX জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? H3O plus এবং X minus. ভেরি সিম্পল কনসেপ্ট। এবার বলো তো কে লিখতে গেলে কোন সাইডটা লিখতে হয়? বলো এইচএস এ পড়েছো, কে মানে কি? কে মানে কোন সাইডটাকে বলো? আচ্ছা স্যার আবার রাইট হ্যান্ড বলছি, সাইড স্যার। স্যার রাইট হ্যান্ড সাইড। আমি বলি HX জলের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? H3O plus এবং X minus. This is a very simple concept. HX reacts with water to produce H3O plus and X minus. Now what happens? What is K? K means concentration of the product. The right side is the product by concentration of the reactant. K মানে আমরা বুঝি K বা K কিউব, দুটোই লেখা যায়। মানে হচ্ছে এটা মানে হচ্ছে কি concentration of the product by concentration of the reactant. K means concentration of the product by concentration of the reactant. মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের গুণফল বাই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের গুণফল। তো K means concentration of the product by concentration of the reactant. Any problem? বলো কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো। K আর K কিউব সমান। HX reacts with water to produce H3O plus and X minus. So what is K? K means concentration of the product by concentration of the reactant. Product এর concentration by reactant এর concentration. মানে অবশ্যই সেটা গুণফল। K means concentration of the product by concentration of the reactant. Left hand side থেকে আমরা বলি হচ্ছে reactant এবং right hand side থেকে আমরা বলি হচ্ছে product. Left hand side is known as reactant and the right hand side is known as product. বলে এই অবধি কোনো প্রবলেম আছে? লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ বলো। লেফট হ্যান্ড সাইডটাকে আমরা বলেছি রিঅ্যাক্ট্যান্ট, রাইট হ্যান্ড সাইডটাকে আমরা বলেছি প্রোডাক্ট। লেফট হ্যান্ড সাইড ইজ নোন অ্যাজ রিঅ্যাক্ট্যান্ট and right hand side is known as product. So K is equal to what? We have already told concentration of the product. So just see H2O plus. So which are the products? H2O plus and X minus. So just multiply it. H2O plus into X minus. So K is equal to H2O plus into X minus. So K is equal to what we have told? Concentration of the product by concentration of the reactant. K মানে আমরা কি জানি? প্রোডাক্টের গাঢ়ত্ব বাই রিঅ্যাক্টেন্টের গাঢ়ত্ব। So concentration of the product is H3O plus into X minus. বলে এই অবধি কোনো প্রবলেম আছে? নো স্যার। By concentration of the reactant. Reactanটের concentration কোনটা? By HX into water. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? তোমরা এটা খাতায় লেখো তাহলে সুবিধা হবে, তাহলে এখানে তো একটু অন্যভাবে করা আছে, মানে বাই ফাই গুলো একটু তোমরা খাতায় লেখো। So K is equal to what? Concentration of the product by concentration of the reactant. So what is concentration of the product? H3O plus into X minus. So just see H3O plus into X minus. By what? Concentration of the reactant. So concentration of the reactant is HX into water. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার। সেটা একটু খাতায় লেখো তাহলে সুবিধা হবে। লিখেছো খাতায়? হ্যাঁ স্যার লিখে নিয়েছি। তাহলে এবার দেখো এই কেটাকে আমরা জল দিয়ে গুণ করছি। জল দিয়ে গুণ করলে মানে এই নিচের যে জলটা আছে সেটা দিয়ে গুণ করলাম। কে ইন্টু ওয়াটার করা যায় তো? বলো করা যায় কি করা যায় না? দেখো ওয়াটারটা কিন্তু নিচে আছে, ওয়াটারটা নিচে আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার নিচে আছে। ওটা করা যায় কি করা যায় না? হ্যাঁ স্যার করা যায়।
বাকিরা বলো যে কে ইন্টু ওয়াটার করা যায় না করা যায় না? হ্যাঁ স্যার। কে ইন্টু ওয়াটার করা যায়। কে ইন্টু ওয়াটার ইজ ইকুয়াল টু হোয়াট? H2O প্লাস ইন্টু এক্স মাইনাস বাই তার মানে কোনটা চলে যাবে? কে ইন্টু ওয়াটার করে কোনটা চলে যাবে? H2O টা চলে যাবে। ভেরি গুড। তো কে ইন্টু ওয়াটার ইজ ইকুয়াল টু হোয়াট? H2O প্লাস ইন্টু এক্স মাইনাস বাই HX। বলো এই অবধি কোনো প্রবলেম আছে? দেখো তোমাদের বুঝতে প্রবলেম থাকে না আমি বলবো। মানে আমি জাস্ট নিচের যে জলটা ছিল সেটাতে গুণ করলাম। তো ইট ইজ কে ইন্টু ওয়াটার ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে এই জলটা চলে যাবে, তাহলে কি কি পড়ে রইলো? H2O প্লাস ইন্টু এক্স মাইনাস বাই HX। বলো কোনো প্রবলেম আছে কারু? বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, না স্যার প্রবলেম নেই। বাকিরা কি বলছে? স্যার সবার লাস্ট লাইনে এই ওয়াটারটা কোথায় গেল? ইনটু ওয়াটার যেটা ছিল। আসছি, সেটা আমি এখনো বলিনি। ও আচ্ছা। আসছি, আগে এই অবধি প্রবলেম আছে কিনা বল। না স্যার এত অব্দি ঠিক আছে। এই কে ইন্টু ওয়াটার এটাকে আমরা বলি হচ্ছে কে এ বা অ্যাসিডিটি কনস্ট্যান্ট। কে ইন্টু ওয়াটার এটাকে আমরা বলি হচ্ছে কে এ বা অ্যাসিডিটি কনস্ট্যান্ট। মানে কে ইন্টু জলটাকে আমরা লিখতে পারি কে এ বা অ্যাসিডিটি কনস্ট্যান্ট। বলো কোনো প্রবলেম আছে? কে ইন্টু ওয়াটার এটাকে আমরা স্যার ওই কে হ্যাঁ বল। স্যার এই কে ভ্যালুটা যে ওই নেগেটিভ লগ অফ এইচ প্লাস দিয়ে Negative log ডিফাইন of? করা হতো না স্যার? হ্যাঁ 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 একদম। এইচ প্লাস আর এইচ টু কে হ্যাঁ হ্যাঁ একদম ওইটাই, ওই জন্য কে কিউব ইন্টু এইচ টু ওটাকে আমরা ওই জিনিসটাই তো এটা। একদম। ও তো কে ইন্টু এইচ টু ও ইজ ইকুয়াল টু কে এ। বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। কে ইন্টু এইচ টু ওটাকে আমরা কি বলছি? কে এ বলছি। বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে কে ইজ ইকুয়াল টু হোয়াট? এইচ টু প্লাস ইন্টু এক্স মাইনাস বাই এইচ এক্স। বলো এটা কোনো প্রবলেম আছে? কে ইজ ইকুয়াল টু হোয়াট? এইচ টু প্লাস ইন্টু এক্স মাইনাস বাই এইচ এক্স। বলো কোনো প্রবলেম আছে? কারো কোনো না স্যার। প্রবলেম আছে? এই কে কে ইন্টু এইচ টু এটাকে আমরা বলছি কে এ। তার ভ্যালুটা কত হবে? এইচ টু প্লাস ইন্টু এক্স মাইনাস বাই এইচ এক্স। কে ইন্টু এইচ টু it is called Ka. So K is equal to what? H2 plus into x minus by hx. বলো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? বলরে স্যার লাস্টে কি বললেন? বলরে কোনো প্রবলেম থাকলে বল। K into H2 এটাকে আমরা কি বলতে পারি? K বলতে পারি না? K into H2 এটাকে আমরা K বলতে পারি না? আমি সেটাই বলতে চাইছি। কোনটা সাইলেন্ট করো, কোনটা সাইলেন্ট করো, কোনটা সাইলেন্ট করো, কোনটা সাইলেন্ট না কখনো না, কোন সাইলেন্ট থাকলে হবে না। কে ইন্টু এইচ টু এটাকে আমরা বলি হচ্ছে কে এ। কে ইন্টু এইচ টু এটাকে আমরা বলছি হচ্ছে কে এ। তো কে ইজ ইকুয়াল টু হোয়াট? এইচ টু প্লাস ইন্টু এক্স মাইনাস বাই এইচ এক্স। এইচ টু প্লাস ইন্টু এক্স মাইনাস বাই এইচ এক্স। মানে কে ইন্টু এইচ টু এটাকে আমরা বলছি হচ্ছে কে এ। বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। এই কেটাকে আমরা বলছি হচ্ছে একটা স্পেশাল নাম দিচ্ছি। এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসিডিটি কনস্ট্যান্ট। অ্যাসিডিটি কনস্ট্যান্ট এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসিডিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, কনজুগেট বেস পরে আসছি। এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসিডিটি কনস্ট্যান্ট। এবার মাথায় রাখবে যত কে এর ভ্যালু বাড়বে, যত কে এর ভ্যালু বাড়বে তত অ্যাসিডিটিটা বাড়বে।
যত কে এর ভ্যালু বাড়বে তত অ্যাসিডিটিটা বাড়বে। Ka is known as acidity constant. So higher the value of Ka, higher will be the acidity. Higher the value of K, higher will be the acidity. K টাকে আমরা বলেছি অ্যাসিডিটি কনস্ট্যান্ট। তো K এর ভ্যালু যত বাড়বে তত অ্যাসিডিটিটা বাড়বে। বলো কোনো প্রবলেম আছে? বলো এই অবধি কোনো? No, sir. So higher the value of Ka, higher will be the acidity. Ka is known as acidity constant. So higher the value of Ka, higher will be the acidity. মানে K এর ভ্যালু যত বাড়বে তত অ্যাসিডিটিটা বাড়বে। বলো কারো কোনো এই অ্যাসিড নিয়ে প্রবলেম আছে কিনা বলো? বাকিরা বলো যে কোনো প্রবলেম আছে কিনা? না স্যার প্রবলেম নেই। So K into H2O, what we called it? We called it Ka. K is called acidity constant. And higher the value of Ka, higher will be the acidity. বলো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। নেক্সট এবার আমরা করছি যে বেস। ঠিক একই কথা, একটা বেস নিলাম, সেটাকে জল দিয়ে রিয়াকশন করে আমরা কি করলাম? BH প্লাস ইন্টু OH মাইনাস তৈরি করলাম। তো লেট আস কনসিডার ইট। আচ্ছা বেস মানে কি? যারা প্রোটনকে নেয় তাদেরকে আমরা বলি হচ্ছে বেস। তো এ বেস ইজ এ সাবস্টেন্স হুইচ ক্যান অ্যাকসেপ্ট প্রোটন। বেস হচ্ছে এমন একটা বস্তু যারা প্রোটনকে নেয়। A base is a substance which can accept proton. It's a very simple concept. বেস হচ্ছে একটা বস্তু যারা প্রোটনকে নেয়। এবার আমরা সেই একই রকম রিঅ্যাকশন দেখলাম, B প্লাস H2O এটাকে নিয়ে কি হলো? BH প্লাস ইন্টু OH মাইনাস। তো B জলের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করলো? BH প্লাস ইন্টু OH মাইনাস। তো B reacts with water to produce BH plus into OH minus. বলো কোনো প্রবলেম আছে? B জলের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করলো? BH plus into OH minus. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? হ্যালো, না স্যার, তারপর বলুন স্যার। এবার K is equal to what হবে? K is equal to what? Concentration of the product by concentration of the reactant. Concentration of the product by concentration of the reactant. Product হচ্ছে ডান দিকটা এবং রিঅ্যাক্টেন্ট হচ্ছে বাঁ দিকটা। বলো এই অবধিও কোনো প্রবলেম আছে? K is equal to concentration of the product by concentration of the reactant. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। K মানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। So what is product? Product is BH plus and OH minus. And what are reactants? B and H2 are the reactants. তো BH প্লাস এবং OH মাইনাস হচ্ছে প্রোডাক্ট, B এবং H2 টা হচ্ছে রিঅ্যাক্টেন্ট। So K is equal to what? Again K is equal to what? Product by reactant. Product by reactant. তো ডান দিকটাকে আমরা বলেছি প্রোডাক্ট, বাম দিকটাকে আমরা বলেছি রিঅ্যাক্টেন্ট। K মানে কি? প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। প্রোডাক্ট হচ্ছে BH plus into OH minus, BH plus into OH minus by what? By reactant. Reactant means B into H2. বলো কোনো প্রবলেম আছে? So K is equal to product by reactant. Product is what? BH plus into OH minus by what? Reactant. Reactant means B into H2. বলো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার প্রবলেম নেই। নেক্সট এবার নিজেরাই বলো কি করতে হবে? What do we have to do? এটাকে কি দিয়ে গুণ করতে হবে? ওই তো স্যার, জলটা দিয়ে গুণ করতে হবে, H2। এটাকে কি দিয়ে গুণ করবো? K into H2 is equal to what? K into H2 is equal to what? BH plus OH minus divided by B। BH plus OH minus divided by B. বলো এটা কোনো প্রবলেম আছে কারো?
বলো না স্যার নেক্সট কে ইন্টু এইচ টু, এটাকে আমরা কি বলতে পারি? যেমন ওটা বলেছিলাম কে ইন্টু এইচ টু, টাকে কে বেসের ক্ষেত্রে যেহেতু ওই জন্য নামটা হয়ে গেল কে বি। তো আবার এই একই জিনিস করলাম, কে ইন্টু এইচ টু ইজ ইকুয়াল টু হোয়াট? বিএইচ প্লাস ওএইচ মাইনাস বাই বি, বিএইচ প্লাস ওএইচ মাইনাস বাই বি। বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? বাকিরা No, কোথায় গেল? বাকিরা কোথায় রে? হাওয়া খেতে গেছিস? না স্যার প্রবলেম নেই। কে ইন্টু এইচ টু ইজ ইকুয়াল টু হোয়াট? বিএইচ প্লাস ওএইচ মাইনাস বাই বি। কে ইন্টু এইচ টু এটাকে আমরা বলেছি কে বি, এবং ওটাকে বলছিলাম কে ইন্টু এইচ টু, যেহেতু বেস তাই জন্য কে বি। ওটা যেহেতু অ্যাসিড ছিল তাই জন্য তার নাম ছিল কে এ, অ্যাজ ইট ইজ এ বেস সো উই কল্ড ইট কে বি। মানে আগেরটা কে ইন্টু এইচ টু টাকে আমরা কি বলেছিলাম? কে এ। কেন কে এ বলেছিলাম? যেহেতু ওটা অ্যাসিড ছিল। আর এখানে কে ইন্টু এইচ টু টাকে কি বলছি? কে বি। কেন বলছি কে বি? কেন বলছি কে বি? যেহেতু এর মধ্যে কি আছে? বেস আছে। তো Kb is equal to what? BH plus OH minus by B. বলো কোনো প্রবলেম আছে? BH plus OH minus by B. বলো কোনো প্রবলেম আছে? বলো রে, বল রে কারোর কোনো প্রবলেম না আছে? স্যার প্রবলেম নেই। না স্যার Kb প্রবলেম is নেই স্যার Kb is equal to what? BH plus OH minus by B. Very simple concept. মানে K কিউব ইন্টু H2 টাকে আমরা বলেছি Kb। Kb মানে কি হলো? BH plus ইন্টু OH minus by B। এই একই কথা। Kb টাকে আমরা বলেছি বেসিসিটি কনস্ট্যান্ট। Kb টাকে আমরা বলেছি বেসিসিটি কনস্ট্যান্ট। Kb is known as basicity constant. খুব সিম্পল। যেমন Ka টাকে আমরা বলছিলাম হচ্ছে অ্যাসিডিটি কনস্ট্যান্ট, এবং Kb টাকে আমরা বলেছি বেসিসিটি কনস্ট্যান্ট। Ka টাকে আমরা কি বলেছিলাম? অ্যাসিডিটি কনস্ট্যান্ট। সিমিলারলি Kb is known as basicity constant. Ka টাকে আমরা যেমন বলেছিলাম অ্যাসিডিটি কনস্ট্যান্ট, এবং Kb টাকে আমরা বলছি হচ্ছে বেসিসিটি কনস্ট্যান্ট। বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার ঠিক একই রকম ভাবে যদি বেসিসিটি কনস্ট্যান্টের ভ্যালুটা বাড়ে তত বেসিসিটিটা বাড়বে। If the value of basicity constant increases, the basicity will increase. Kb টাকে আমরা বলেছি বেসিসিটি কনস্ট্যান্ট। যত বেসিসিটি কনস্ট্যান্টের ভ্যালু বাড়বে তত কি হবে? বেসিসিটিটা বাড়বে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই না স্যার দেখে নাও, তারপর পরের স্লাইডে আছে অ্যাসিডিটি বেসিসিটি এক্সাম্পল করব। বলো এই অবধি কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে কি? না স্যার এবার তাহলে পরের স্লাইডে আছি। এবার প্রশ্নটা হচ্ছে দুটো অ্যাসিড নিলাম, একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড এবং একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই দুটোর মধ্যে কোনটা শক্তিশালী অ্যাসিড এবং কেন? So among formic acid and acetic acid, which one is stronger and why? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটা শক্তিশালী এবং কেন? So among formic acid and acetic acid, which one is stronger and why? বলো কোনো কোশ্চেনটা মানে বুঝতে অসুবিধা আছে? এবার বলো তো ফর্মিক, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফর্মিক অ্যাসিড? ফর্মুলা অফ ফর্মিক অ্যাসিড HCOOH HCOOH. And what is the formula of acetic acid? CH3COOH Very good. ফর্মিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে HCOOH এবং অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH.
তো ফর্মিক অ্যাসিড has the formula HCOOH এবং অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH. ফর্মিক অ্যাসিড has the formula HCOOH and acetic acid has the formula CH3COOH. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। এইবার অ্যাসিডিটি করার জন্য অ্যাসিডিটি, সো ফর্মিক অ্যাসিডের ফর্মুলা is HCOOH and the formula of acetic acid is CH3COOH. এবার একটা জিনিস মাথায় রাখবে, সমস্ত অ্যাসিডিটি কোশ্চেন এটা মাথায় রাখবে। অ্যাসিডিটি করার সময় আমাদের যে জিনিসটা নিতে হয় তার মানে ওই অ্যাসিডের কনজুগেট বেস সেটা কিভাবে তৈরি হয়, মানে অ্যাসিডিটি ডিটারমাইন করার জন্য আমাদের যেটা নিতে হয় সেটা হলো ওই অ্যাসিডের কনজুগেট বেস। এটা সব ক্ষেত্রে রুল। So in order to observe the acidity, what we have to consider? We have to consider the conjugate base of the acid. অ্যাসিডিটি বার করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে কনজুগেট বেসটাকে কনসিডার করতে হবে। So in order to consider the acidity, we have to consider the conjugate base. বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই। এইবার in order to consider the acidity, we have to consider the conjugate base. এইবার কনজুগেট বেস করার সময় কি করতে হবে? দেখ HCOOH, এই OH থেকে একটা প্রোটন বেরিয়ে গেলে মানে OH এর যে প্রোটনটা আছে সেই প্রোটনটা বেরিয়ে গেলে সেটাই হচ্ছে কনজুগেট বেস। তেমনি একই রকম ভাবে CH3COOH থেকে একটা প্রোটন বেরিয়ে গেলে সেটাই হচ্ছে তার কনজুগেট বেস। HCOOH এখান থেকে একটা প্রোটন বেরিয়ে গেলে সেটা হচ্ছে মানে OH এর একটা প্রোটন বেরিয়ে গেলে সেটা হচ্ছে কনজুগেট বেস, এবং CH3COOH এই OH থেকে একটা প্রোটন বেরিয়ে গেলে সেটা হচ্ছে তার কনজুগেট বেস। বলো কোনো প্রবলেম আছে? মানে HCOOH এর ওই OH থেকে যদি একটা প্রোটন বেরিয়ে যায় মানে Hটা বেরিয়ে যায় সেটা হচ্ছে তার কনজুগেট বেস। তেমনি CH3COOH থেকে ওই যদি OH থেকে Hটা বেরিয়ে যায় সেটা হচ্ছে তার কনজুগেট বেস। So from HCOOH, if the hydrogen of OH is eliminated, then it is conjugate base. And if from CH3COOH, the hydrogen from OH is eliminated, we called it conjugate base. বলো কোনো প্রবলেম আছে? মানে HCOOH থেকে যদি হাইড্রোজেনটা OH এর হাইড্রোজেনটা বেরিয়ে যায় সেটা হচ্ছে তার কনজুগেট বেস। এমনি CH3COOH থেকে যদি OH এর হাইড্রোজেনটা বেরিয়ে যায় সেটা হচ্ছে তার কনজুগেট বেস। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে OH থেকে যদি প্রোটনটা বেরিয়ে যায় তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ কনজুগেট বেস অফ ফর্মিক অ্যাসিড? HCOO মাইনাস। HCOO মাইনাস। মাইনাস। ভেরি গুড। তো যদি HCOOH থেকে Hটা বেরিয়ে যায় তাহলে কি হবে? কনজুগেট বেসটা কি হয়ে যাবে? মানে H মানে কি? H তো সবসময় পজিটিভ চার্জ, সেটা যদি বেরিয়ে যায় H যদি বেরিয়ে যায় H তো H+ রূপে বেরোবে, তাই জন্য কনজুগেট বেসটা হবে হচ্ছে নেগেটিভ, তাই জন্য হয়ে গেল HCOO মাইনাস। মানে আবার বলছি HCOOH এখান থেকে H+টা বেরিয়ে যাবে মানে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? HCOO এরকম হয় না, ওয়েটটা একটা চার্জ থাকবে, অবশ্যই ওয়েট চার্জটা কি হবে? অক্সিজেন কি থাকার চেষ্টা করে? মাইনাস চার্জ, তাই জন্য হবে হচ্ছে HCOO মাইনাস। সিম্পল, সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। সো ফ্রম HCOOH, if one H is eliminated, what will be the formula? The formula will be HCOO minus. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম? স্যার হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল, বলছি স্যার তাহলে কি এই O মাইনাসের স্ট্রেংথ যত কম হবে স্টেবিলিটি তো বেড়ে যাবে? আসছি এটাই আসবে। আচ্ছা, সো OH থেকে যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায় সেটাই হচ্ছে তার কনজুগেট বেস। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কনজুগেট বেস অফ ফর্মিক অ্যাসিড? It is HCOO minus. Now tell me the formula of the conjugate base of the acetic acid. The formula of the conjugate base of the acetic acid. বলো অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেসের ফর্মুলা বলো। CH3COO মাইনাস। CH
CH3 CH3 COO minus. বাকিরা কোথায়? এই 3-4 জনের নাম বলা শুনছি, বাকিরা কোথায়? কতজন আছে রে সৃজন? 41 জন স্যার। 40 জন। 41 জন। আচ্ছা, তাহলে বাকিরা কোথায়? তারা কি কিছু বুঝতে পারছে না? স্যার এই জায়গাটা আরেকবার একটু বলুন না। আর একবার বলছি, দেখ HCOOH, সেখান থেকে যদি H টা বেরিয়ে যায় তাহলে এটা কি হবে? HCOO মাইনাস। তেমনি CH3COOH থেকে যদি H টা বেরিয়ে যায় তাহলে সেটা হবে CH3COO মাইনাস। যে বলছি কিছু আরেকবার বলতে বলে দিলাম, বুঝতে পারছিস কিনা বল? হ্যাঁ HCOOH থেকে যদি H টা বেরিয়ে যায় তাহলে ওটা হবে HCOO মাইনাস। আর CH3COOH থেকে যদি H টা বেরিয়ে যায় তাহলে ওটা কি হবে? CH3COO মাইনাস। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার কোনো প্রবলেম নেই। এবার বল তো মিথাইল কি করে? মিথাইল ইলেকট্রনটাকে কি করে? স্যার দিয়ে দেয় তো। ইলেকট্রন দিয়ে দেয় স্যার, প্লাস আই এফেক্ট। ইলেকট্রনকে দিয়ে দেয়। তাহলে ইলেকট্রনকে দিয়ে দিলে তাহলে নেগেটিভ চার্জটা কার দিকে যাচ্ছে? দেখো, সি এর দিকে। সি এর দিকে। তাহলে সি এর দিকে নেগেটিভ চার্জটা যাচ্ছে। অক্সিজেনের মাথায় কি আছে? মাথায় মাইনাস আছে আর ওটা ইলেকট্রোনেগেটিভ। মানে আমি বলছি CH3 যদি ইলেকট্রন দেয় তাহলে কার্বনটা কি চার্জ হবে? নেগেটিভ চার্জ হবে। কার্বনটা নেগেটিভ চার্জ এবং অক্সিজেনটা কি চার্জ আছে? নেগেটিভ আছে। নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভে কি হবে? রিপালশন হবে, রিপালশন হবে। রিপালশন হলে স্টেবিলিটিটা কি হবে? কমে যাবে। তাহলে কার স্টেবিলিটি বেশি, অ্যাসিটিক অ্যাসিড না ফর্মিক অ্যাসিড? ফর্মিক অ্যাসিডের স্টেবিলিটি বেশি হবে। ব্যাস, এটাই আমার জানা। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে আরেকবার বলছি, মিথাইল কি করছে? ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। মিথাইল যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কার্বনের চার্জটা কি হবে? মিথাইল কার্বনকে ইলেকট্রনটা দিচ্ছে। কার্বনকে যেহেতু ইলেকট্রনটা দিচ্ছে তার জন্য কার্বনের চার্জটা নেগেটিভ হচ্ছে। একদম সিম্পল, কার্বনের চার্জটা নেগেটিভ হচ্ছে। কার্বন নেগেটিভ এবং অক্সিজেন নেগেটিভ, দুটো নেগেটিভের মধ্যে কি হবে? স্ট্রং রিপালসান হবে। স্ট্রং রিপালসান হলে অবশ্যই স্টেবিলিটিটা কমে যাবে। স্টেবিলিটি কমে গেলে অ্যাসিডিটি কমে যাবে। So what is CH3 doing? CH3 is donating the electron to the carbon. As a result, carbon becomes negative. As a result, carbon becomes negative. And oxygen is already negative there. So negative, negative, what happens? Negative, negative, what happens? There is a strong repulsion. Negative, negative, what happens? There is a strong repulsion. Now what does repulsion do? Repulsion decreases the stability. Repulsion decreases the stability. So HCOO minus is less stable than HCOO minus. And thus HCOOH is less acidic than HCOOH. আবার বলছি, CH3 is donating the electron density to the carbon. As a result, what happens? Carbon becomes negative. So oxygen negative and carbon negative. So what happens? There is a strong repulsion. So strong repulsion means what happens? Strong repulsion means what happens? Stability decreases. CH3COO minus, CH3COO minus is less stable than HCOO minus. And thus, acidic acid is less acidic than formic acid. CH3 টা কি করছে? ইলেকট্রনটাকে দিয়ে দিচ্ছে। তাহলে এই কার্বনটাও নেগেটিভ হচ্ছে এবং অক্সিজেনটাও নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভের মধ্যে কি হচ্ছে? স্ট্রং রিপালশন হচ্ছে, স্ট্রং বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণ কি করে? স্টেবিলিটিটাকে কমিয়ে দেয়, স্টেবিলিটিটাকে কমিয়ে দেয়। তারপরে CH3COO মাইনাস এর স্টেবিলিটি HCOO মাইনাস এর থেকে কম। তাই জন্য অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের থেকে কম অ্যাসিডিক। বল কারো কোনো প্রবলেম আছে? বল না স্যার কারো কোনো? প্রবলেম নেই। বাকিরা বাকিরা কি বলছে? না স্যার কোনো প্রবলেম নেই। বাকিরা যে বললো আমি HCOO মাইনাস CH3COO মাইনাস বুঝতে পারিনি তাকে আমি জিজ্ঞেস করছি, তার প্রবলেম আছে?
যে বললি HC ডবল ও মাইনাস আর CH3 C ডবল ও মাইনাসটা বুঝতে পারিনি, তাকে আমি জিজ্ঞেস করছি তার কোনো প্রবলেম আছে? আতসী আছে? আতসী হ্যাঁ, আছে? স্যার। প্রবলেম আছে? না স্যার। নেক্সট পরের এক্সাম্পলটা যাচ্ছে, খুব সোজা, ভীষণ সোজা। এবার বলতো CH3 C CH3 CH3 OH, CH3 CH CH3 OH। আচ্ছা, ABCD প্রত্যেকটা কনজুগেট বেস একজন একজন করে বলে দেন। হোয়াট ইজ দ্য কনজুগেট বেস অফ A B C and D? স্যার ফার্স্টেরটা হবে CH3 মাইনাস, ভেরি গুড, সেকেন্ড একটা হবে CH3 মাইনাস, ভেরি গুড, আরেকটা হবে স্যার CH2O মাইনাস, আরেকটা হবে Very good. CH3O মাইনাস। বাকিরা ও কি ঠিক বলেছে? বাকিরা বল, ও কি ঠিক বলেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। বাকিরা যারা মুখ খুলছে না তাদের জিজ্ঞেস করছি, তারা কি ও কি ঠিক বলেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক বলেছে। হ্যাঁ স্যার ঠিক বলেছে। তাহলে ফার্স্ট ওয়ান, OH থেকে একটা প্রোটন বেরিয়ে গেল, from OH one proton is eliminated, so what happens? CH3 CH3 CH3O minus, and from second one H is eliminated, so what happens? CH3 CH3 HO minus, from the third one H is eliminated, so what happens? CH2 CH3O minus, from the fourth one proton is eliminated, so what happens? CH3O minus। তাহলে প্রথমটা থেকে একটা প্রোটন বেরিয়ে গেল, মানে OH এর একটা প্রোটন বেরিয়ে গেল, তাহলে কি হলো? CH3 মাইনাস। সেকেন্ডের ক্ষেত্রে একটা প্রোটন বেরিয়ে গেল, তাহলে কি হলো? CH3 HO মাইনাস। থার্ডটার ক্ষেত্রেও একটা প্রোটন বেরিয়ে গেল, তাহলে কি হলো? CH2 মাইনাস। ফোর্থটার ক্ষেত্রেও একটা প্রোটন বেরিয়ে গেল, তাহলে কি হলো? CH3O মাইনাস। বলো, কোনো প্রবলেম আছে কারণ? না স্যার। না স্যার। প্রথমটা থেকে একটা প্রোটন বেরিয়ে গেল, তাহলে কি হলো? CH3 মাইনাস। সেকেন্ডটা থেকে একটা প্রোটন বেরিয়ে গেল, তাহলে কি হলো? CH3 মাইনাস। তৃতীয়টা থেকে একটা প্রোটন বেরিয়ে গেল, তাহলে কি হলো? CH2 মাইনাস। এবং ফোর্থটা থেকেও একটা প্রোটন বেরিয়ে গেল, তাহলে কি হলো? CH3O মাইনাস। এবার বলতো কোনটায় কটা মিথাইল গ্রুপ আছে, মানে কোনটায় সবচেয়ে বেশি মিথাইল গ্রুপ আছে? এতে স্যার সবথেকে বেশি। এতে সবচেয়ে বেশি মিথাইল গ্রুপ। এতে যদি সবচেয়ে বেশি মিথাইল গ্রুপ হয় তাহলে কার্বনটা কি হবে? কার্বনটা নেগেটিভ হবে বেশি। এই যে কাইরাল কার্বনটা সেটা কি হবে? ওই তো কার্বন কার্বনটা বেশি নেগেটিভ হবে স্যার। নেগেটিভ হবে, কাইরাল কার্বনটা বেশি নেগেটিভ হয়। তা কাইরাল কার্বন যদি নেগেটিভ হয়, অক্সিজেন কি চার্জ? নেগেটিভ চার্জ। অক্সিজেন নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। কার্বন minus অক্সিজেন charge। হলে কি হবে? রিপালশন হবে স্যার স্যার। রিপালশন হবে। রিপালশনটা বেশি হবে, তাহলে স্টেবিলিটিটা কি হবে? কমবে স্যার, ডিক্রিজ করবে। ইনক্রিজ করবে স্যার, সরি ডিক্রিজ করবে, কানের গোড়ায় দেবো, ডিক্রিজ কানের করবে গোড়ায় স্যার, দেবো। ডিক্রিজ কমবে স্যার। ডিক্রিজ করবে স্যার। তাহলে আবার বলছি, যত মিথাইল গ্রুপ স্যার এখান বাড়বে, থেকে হ্যাঁ বলছি, কোনটা বুঝতে পারিসনি বল? কোনটা এই যে বুঝতে পারিসনি বল? ABCD করে সেটা বুঝতে পারছি না। কনজুগেট টেস্ট গুলো বুঝতে পারিসনি? O মাইনাস O মাইনাস O মাইনাস O মাইনাস। স্যার এই যে ABCD যে মার্কিং গুলো আছে কিভাবে কমছে ওটা বুঝতে পারছি না। বলছি, দেখ প্রথমটার ক্ষেত্রে কটা মিথাইল আছে লক্ষ্য কর তো। CH3 কটা আছে? তিনটে। যে বলি তিনটে। তাহলে CH3 গুলো কি করে? CH3 গুলো কি করে নিজেই বল? ইলেকট্রন দেয় না ইলেকট্রন নেয়? ইলেকট্রন দেয়। ইলেকট্রন যদি দেয় তাহলে ইলেকট্রন দিলে কার্বনটা কি চার্জ হবে? নেগেটিভ। নেগেটিভ। আর অক্সিজেনটা কি চার্জ আছে অলরেডি? কনজুগেট বেসের কথা বলছি, অক্সিজেনটা কি চার্জ আছে কনজুগেট বেসে? নেগেটিভ। কার্বনও নেগেটিভ, অক্সিজেনও নেগেটিভ, তাহলে কি হবে? রিপালশন হবে। রিপালশন হবে। তাহলে কার ক্ষেত্রে রিপালশনটা সবচেয়ে বেশি? ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফোর্থ? ফার্স্ট এডটার ক্ষেত্রে। তুই নিজেই বল, বুদ্ধি করে বল।
তুই বল ফার্স্ট এরটায় কটা মিথাইল আছে বল তো, ফার্স্ট এরটা 3টে আছে, সেকেন্ড এরটায়, 2টো, থার্ড এরটায়, একটা। প্রত্যেকটাই নেই, তাই তো? না, তাহলে যত মিথাইল বাড়বে তত কি হবে, ইলেকট্রন কি করবে? যত মিথাইল গ্রুপ বাড়বে তত ইলেকট্রন কি করবে বল? মিথাইল গ্রুপ বাড়লে ইলেকট্রনটা কি করবে? সিএইচ3 কি করে? সিএইচ3 কি করে? ডোনেট করছে। হ্যাঁ, সিএইচ3 ডোনেট করছে। তাহলে যত মিথাইল গ্রুপ বাড়বে ইলেকট্রনটা কি করবে? তত ইলেকট্রনটা কি করবে? তত ওদের মধ্যে কি রিপালশন ফোর্স বাড়বে? তুই আগে বল, যত মিথাইল গ্রুপ বাড়বে তত ইলেকট্রনটা কি করবে? দেবে না Lose নেবে? করবে। দেবে, তাই তো? হ্যাঁ, ইলেকট্রন দেবে, দিলে এই কার্বনটা কি হবে, যে মাঝখানে Negative কার্বনটা নেগেটিভ হবে, তাহলে তত বেশি নেগেটিভ হবে, তাই তো? যত বেশি ইলেকট্রন দেবে তত বেশি তো নেগেটিভ হবে, হ্যাঁ, তাহলে তত বেশি কি হবে? তত বেশি কি হবে? রিপালশন হবে। তত বেশি রিপালশন। রিপালশন কার ক্ষেত্রে সবচেয়ে বেশি? রিপালশন ফার্স্ট এরটার ক্ষেত্রে সবচেয়ে, তাই জন্য কার, আচ্ছা, আর সবচেয়ে কম কার ক্ষেত্রে? ডি এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে, বি না ডি, কি বললি? ডি, ডি। তাহলে অ্যাসিডিটি কার সবচেয়ে বেশি হবে? ডি এর, ডি এর। তারপরে তারপরে সি, তারপরে বি, তারপরে এ। এটাই এটাই তো কনসেপ্ট। আবার বলছি, যত মিথাইল গ্রুপ বাড়বে, দেখ প্রথমটা হচ্ছে একটা, দুটো, তিনটে মিথাইল গ্রুপ আছে, যত মিথাইল গ্রুপ বাড়বে তত কি হবে? মিথাইল গ্রুপ বাড়লে কি হবে? ইলেকট্রনটা দেবে। ইলেকট্রন যত দেবে কি হবে? ইলেকট্রন দিল, যত ইলেকট্রন দিল তাহলে কার্বনটা কি হলো? তত নেগেটিভ হলো, কার্বনটা তত নেগেটিভ হলো। তাহলে যত নেগেটিভ হলো তত অক্সিজেনের সঙ্গে কি হবে? বিকর্ষণটা বাড়লো, অক্সিজেনের সঙ্গে রিপালশনটা বাড়লো, তাই জন্য স্টেবিলিটিটা কমে গেল। এবার দেখ, মিথাইল গ্রুপ এর ক্ষেত্রে 3টে, বি এর ক্ষেত্রে 2টো, সি এর ক্ষেত্রে 1টা, এবং ডি এর ক্ষেত্রে 1টাও নেই। রিপালশন সবচেয়ে বেশি হবে কার ক্ষেত্রে? এ এর ক্ষেত্রে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। তাই জন্য অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে ডি এর, তারপরে সি এ, তারপরে বি এ, তারপরে এ। So for A there are 3 methyl groups, for B there are 2 methyl groups, for C there is only 1 methyl group, and for D there is no methyl group. So what happens for A? Is 3 methyl are donating electron. So here it is highly negative, here this carbon is highly negative. So there exists a repulsion between this carbon and this oxygen. So this repulsion is highest for A and lowest for D. So what is the order of acidity? Order of acidity will be B greater than C greater than D greater than A. বলো, কারো কোনো প্রবলেম আছে? বলো, কারো কোনো প্রবলেম না আছে? স্যার। নো স্যার। এ বললো বুঝতে পারছি না, তাকে আমি জিজ্ঞেস করছি। না স্যার নেই। নেক্সট, এবার পরেরটা বলো, যত ক্লোরিন বাড়বে কি হবে? ক্লোরিন কি করে? ইলেকট্রন নেয় স্যার। ক্লোরিন ইলেকট্রন নেয়, ইলেকট্রন। আচ্ছা, এগুলো আগে কনজুগেট বেস গুলো বলে দাও, প্রত্যেকটা কনজুগেট বেস, এ বি সি ডি এর কনজুগেট বেস। ওই তো স্যার সিএইচ সি ডবল ও মাইনাস, হ্যাঁ, সিএইচ টু সি ডবল ও মাইনাস আর সিএইচ সি ডবল ও মাইনাস। কানের গোড়ায় দেবো, ক্লোরিন গুলো বলতে হবে না? সিএইচ টু সিএল সি ডবল ও মাইনাস বি এরটার হ্যাঁ। ক্ষেত্রে, আর সি এরটার হচ্ছে সিএইচ সিএল সি ডবল ও মাইনাস। আচ্ছা, এখানে একটা ভুল আছে, এখানে ভুল করে আমি একটা হাইড্রোজেন রেখে দিয়েছি, এই হাইড্রোজেনটা কিন্তু হবে না। দেখো, তোমরা হিসাব করে দেখো। কার্বনের 5টা হাত হয়ে গেছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো কি হবে? সি। এবার এটা বলো, ডি এর ক্ষেত্রে কি হবে? স্যার Cl3 C ডবল ও মাইনাস। Very good. So for first one, the conjugate base is CH3C double O minus. For second one, the conjugate base is CH2ClC double O minus. For third one, the conjugate base is ClCHClC double O minus. And the fourth one, the conjugate base is CCl3C double O minus. প্রথমটার ক্ষেত্রে কনজুগেট বেস হচ্ছে CH3C double O minus, সেকেন্ডটার ক্ষেত্রে কনজুগেট বেস হচ্ছে CH2ClC double O minus, থার্ডটার ক্ষেত্রে কনজুগেট বেস হচ্ছে CHCl2C double O minus,
এবং ফোর্থটার ক্ষেত্রে কনজুগেট বেস হচ্ছে CCl3 C হলো মাইনাস। বলো কারো কোনো প্রবলেম আছে এই অবধি বলো। স্যার থার্ডটার ক্ষেত্রে কি বললেন, কি এইচ এর জায়গাটা কি বললেন আছে? আটটা না ফোর্থটার ক্ষেত্রে দেখো কার্বন 5টা ভ্যালেন্সি হয়ে গেছে। দেখো কার্বনের কিন্তু 5টা ভ্যালেন্স হয়ে গেছে, হাইড্রোজেনের জন্য একটা ভ্যালেন্সি, 3টে ক্লোরিনের জন্য 3টে ভ্যালেন্সি, আর এই কার্বনের জন্য আরেকটা ভ্যালেন্সি, 5টা ভ্যালেন্সি হয়ে গেল না? ও আচ্ছা, ওইখানে একটা হাইড্রোজেন হবে না তো? হাইড্রোজেন হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার বলো তো ক্লোরিন গুলো কি করে? স্যার ক্লোরিন ইলেকট্রন Negative I effect দেয় স্যার। ইলেকট্রন টানে স্যার। নেগেটিভ আই এফেক্ট দেয়। মানে ওসব নেগেটিভ নেগেটিভ না, ইলেকট্রন টানে না ইলেকট্রন দেয়? ইলেকট্রন টানে স্যার। ইলেকট্রন টানে, ইলেকট্রন টানলে নেগেটিভ চার্জটা কি হবে, তত কি হবে? ওই কার্বনটা পজিটিভ হয়ে যাবে। মানে তত ছড়াবে না ছড়াবে না নেগেটিভ চার্জ? ছড়িয়ে যাবে নেগেটিভ চার্জটা। আমি সেটাই ছড়াবে। যত ক্লোরিনের কি হবে, ক্লোরিন ইলেকট্রনটাকে টানছে তত কি হবে, নেগেটিভ চার্জটা ছড়াতে পারবে। তাহলে ছড়ালে স্টেবিলিটিটা বাড়বে না কমবে? যত বাড়বে। ছড়াবে স্টেবিলিটি কি হবে? বাড়বে। বাড়বে, ভেরি গুড। তাই জন্য কার স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে? ডি এর, তারপরে তারপরে সি এর, তারপরে বি এর, তারপরে এ এর। ভেরি গুড। তো ক্লোরিন কি করে, ইলেকট্রনটাকে টেনে নেয়। ক্লোরিন তার মানে ইলেকট্রনটাকে টেনে নিলে যত ক্লোরিন বাড়বে তত কি হবে, তত নেগেটিভ চার্জটা ছড়িয়ে যাবে। একদম সিম্পল, তত নেগেটিভ চার্জটা ছড়িয়ে যাবে। নেগেটিভ চার্জ ছড়িয়ে গেলে স্টেবিলিটিটা কি হবে, বাড়বে। তাই জন্য কে সবচেয়ে বেশি স্টেবল, ডি সবচেয়ে বেশি স্টেবল, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। কেন? ডি এর ক্ষেত্রে 3টে ক্লোরিন আছে, সি এর ক্ষেত্রে 2টো ক্লোরিন আছে, বি এর ক্ষেত্রে 1টা ক্লোরিন আছে, এবং এর ক্ষেত্রে কোনো ক্লোরিন নেই। তো আবার বলছি, যত ক্লোরিন বাড়বে তত কি হবে, ইলেকট্রনটা তত ছড়িয়ে যেতে পারবে, তত ছড়িয়ে যাবে ইলেকট্রনটা। তাহলে যত ক্লোরিন বাড়বে তত কি হবে, ইলেকট্রনটা তত ছড়িয়ে যাবে। তাহলে লাস্টেরটার ক্ষেত্রে দেখো 3টে ক্লোরিন আছে, সেকেন্ডটার ক্ষেত্রে 2টো ক্লোরিন আছে, সরি থার্ডটার ক্ষেত্রে 2টো ক্লোরিন আছে, সেকেন্ডটার ক্ষেত্রে 1টা ক্লোরিন আছে, এবং প্রথমটার ক্ষেত্রে একটাও নেই। তাই সবচেয়ে বেশি ছড়াবে কার ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে, তারপরে সি, তারপরে বি, এবং তারপরে এ। তাহলে স্টেবিলিটি কার বেশি হবে, ডি সবচেয়ে বেশি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। অ্যাসিডিটিটাও ডি এর সবচেয়ে বেশি হবে, তারপরে সি এর হবে, তারপরে বি এর হবে, তারপরে এ এর হবে। What happens for B? There are 3 chlorines. For C, there are 2 chlorines. For B, there is only 1 chlorine. So what happens? So greater the number of chlorine, what happens? Greater the electron withdrawing power. Greater the number of chlorine, what happens? Greater the electron withdrawing power. So greater the electron withdrawing power, what happens? Greater will be the dispersion of negative charge. Greater will be the dispersion of negative charge. Greater will be the dispersion. Dispersion মানে ছড়িয়ে যাওয়া। Greater will be the dispersion of negative charge, and the stability of what? E greater than C, greater than B, greater than A. What is the order of acidity? The order of acidity is E greater than C, greater than B, greater than A. বলো কোনো প্রবলেম আছে কারণ? বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। So greater the number of chlorine, greater will be the electron withdrawing effect. So E has 3 chlorine, C has 2 chlorine, B has only 1 chlorine, A has no chlorine. So electron withdrawing will is maximum for D. So stability will be maximum for D. So order is D greater than C, greater than B, greater than A. বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট পরের কোশ্চেন, এবার এটা বল। CH3, CH2, CH2, C double, এগুলো সব ইন্ডাকটিভ রিডাক্টের কোশ্চেন, তাহলেই বুঝতে পারবে। CH2, Cl, CH2, CH2, C double OH, CH3, CH2, CH, Cl, C double OH। এবার বলো তো
সবচেয়ে বেশি দূরে, দেখো চারটে এক্সাম্পল দেখো, এ বি সি ডি, চারটে এক্সাম্পল দেখো। হ্যাঁ স্যার। সবচেয়ে বেশি দূরে ক্লোরিন কার ক্ষেত্রে আছে? বি। বি। তাই জন্য কার স্টেবিলিটি কম হবে? স্টেবিলিটি আচ্ছা, কম বলো তো। হবে। আচ্ছা আগে বলো সবচেয়ে কাছে ক্লোরিন কার ক্ষেত্রে আছে? বি। আর সবচেয়ে দূরে ক্লোরিন কার ক্ষেত্রে আছে? বি। বি। তাহলে যত দূরে যাবে স্টেবিলিটি কি হয়? যত দূরে যাবে তত ইলেকট্রন টানার ক্ষমতা কমে যাবে না বেড়ে যাবে? স্যার সবচেয়ে কাছে তো বিতে আছে। তাই সি ডবল এইচ থেকে দেয় গরু, সি ডবল এইচ থেকে কোন দেয়, দিক থেকে বোঝা যাবে যে কাছে আছে না দূরে আছে, সেইটা সি কোন দিক ডবল থেকে এইচ, করতে? অবশ্যই সি ডবল এইচ এর দিক থেকে দেয়। কনজুগেট বেস বানিয়ে না, তাহলেই তো ওটা কাছে ওটা চলে এখনো যাবে। বলিনি তো, কনজুগেট বেস ছেড়ে দেয়, এটা কনজুগেট বেস না দিলেও হবে। মানে তোকে সি ডবল এইচ এর দিক থেকে দেখতে হবে, বুঝতে পারলি? সি ডবল এইচ এর দিক থেকে দেখতে হবে। এবার বল সি ডবল এইচ এর ডি দিক এরটা কাছে আছে, থেকে বলছিস, ডি টা কাছে আছে, ডি D এর টা কাছে আছে। তারপরে কি আছে? তারপরে সি, তারপরে বি, তারপরে এ তো তারপরে নেই, এর তো নেই। ছেড়েই দে। মানে ডি টা সবচেয়ে কাছে, তারপরে সি, তারপরে বি, তাই তো? হ্যাঁ স্যার। এবার যত কাছে থাকবে তত কি হবে? ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার। ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হবে। যত কাছে থাকবে তত ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হবে। যত ইলেকট্রন টানার ক্ষমতা বেশি তত কি হবে? স্টেবিলিটিটা কি রিপালশন হবে? কমবে। রিপালশন মানে কমবে স্যার। রিপালশন কমবে না, মানে নেগেটিভ চার্জটা তত কি হবে? ছড়িয়ে ওর যাবে। দিকে চলে যাবে, ওর দিকে নেগেটিভ চলে চার্জটা যাবে। তত ছড়িয়ে যাবে, নেগেটিভ চার্জ তত ছড়াবে, স্টেবিলিটিটা কি হবে? বাড়বে স্যার। বাড়বে। আমি সেটাই জানতে চাইছি। তো ক্লোরিন সবচেয়ে কাছে হচ্ছে, দেখো সি ডবল এইচ থেকে লক্ষ্য করবে, ক্লোরিন সবচেয়ে কাছে হচ্ছে ডি এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে পি। তাহলে যত ক্লোরিন কাছে হবে তত কি হবে? তত বেশি ইলেকট্রন টানার ক্ষমতা থাকবে। যত ক্লোরিন কাছে হবে তত বেশি ইলেকট্রন টানার ক্ষমতা থাকবে। তাহলে যত ইলেকট্রন টানবে তত কি হবে? নেগেটিভ চার্জটা তত ছড়িয়ে যাবে, নেগেটিভ চার্জটা তত ছড়িয়ে যাবে। তাই সবচেয়ে বেশি ছড়াচ্ছে কার ক্ষেত্রে? ডি এর ক্ষেত্রে, তারপরে সি, তারপরে বি। স্টেবিলিটি হবে হচ্ছে ডি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি। আর এই তো ছেড়ে দিই, এই তো আগেই করে দিয়েছি। তাহলে ক্লোরিন সবচেয়ে কাছে হচ্ছে কার ক্ষেত্রে? ডি এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে বি। সবসময় সি ডবল এইচ এর দিক থেকে দেখবে, সবসময় সি ডবল এইচ এর দিক থেকে দেখবে। সি ডবল এইচ এর দিক থেকে দেখতে সবচেয়ে কাছে হচ্ছে ডি এর ক্ষেত্রে, তারপরে সি এর ক্ষেত্রে, তারপরে বি এর ক্ষেত্রে, এবং সবচেয়ে মানে সবচেয়ে দূরে হচ্ছে বি এর ক্ষেত্রে। তাহলে যত কাছে থাকবে তত কি হবে? ইলেকট্রন টানার ক্ষমতা তত বেশি হবে। ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হলে কি হবে? নেগেটিভ চার্জটা তত ছড়াতে পারে। তাই জন্য স্টেবিলিটি কার সবচেয়ে বেশি হবে? বি, তারপরে সি, তারপরে বি। তো অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে হচ্ছে ডি এর, তারপরে সি এর, তারপরে বি এর। তো chlorine is most closer to COOH in D, then C, and it is farthest in B. So what happens? As chlorine is closer, so what happens? Electron withdrawing inductive effect will be maximum for D. Electron withdrawing inductive effect will be maximum for D. So what happens? Dispersion of negative charge will occur maximum for D. The stability of what? D will be maximum, then comes C, and at last comes B. And thus acidity of D greater than C greater than B. So chlorine is closest for D, then for C, and it is farthest for B. So what happens? So as chlorine is closer for D, so what happens? So greater is the electron withdrawing inductive effect for D, and greater is the dispersion of negative charge. আমি ঠিক যে পয়েন্টে কথা বলছি সেই পয়েন্টে কিন্তু উত্তর লিখতে হবে। And greater is the dispersion of negative charge. So greater the dispersion of negative charge, greater the dispersion of negative charge, greater is the stability. Greater is the stability. The stability of what? D greater than C greater than B.
and thus acidity of D greater than C greater than B. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো No, sir. কারো কোনো প্রবলেম আছে? No, sir. বাকিরা আছে। বাকিরা তোরা তিনজন বাদ দিয়ে বাকিরা কেউ একজন মুখ খোল যে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, বল কি বলি প্রবলেম আছে? একজনকে আস্তে করে বললো প্রবলেম আছে। না স্যার নেই। Last example for the today. CH3OH, CH3COOH, and benzene OH. And its name is phenol. CH3OH is named as methyl alcohol, CH3COOH is named as acetic acid, and OH is named as phenol. Now, what will be the conjugate base of A, B, and C? Follow. A, B এবং C এর কি কনজুগেট বেস আছে? Sir, CH3O minus, CH3COO minus, আর C6H5O minus. C6H5 না বেনজিন ও মাইনাস, তাই তো? হ্যাঁ স্যার। বল what are the conjugate base of A, B and C? বাকিরা বল what are the conjugate base of A, B and C? বাকিরা যারা মুখ খুলেছিস তারা কেউ না, অন্যরা বল। রিতম, so the conjugate base of CH3OH is CH3O minus, the conjugate base of B is CH3COO minus, and the conjugate base of C is benzene O minus. বলো কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, প্রবলেম থাকলে আমি বলতে বলছি কিন্তু। Conjugate base of A is CH3O minus, conjugate base of B is CH3COO minus, and the conjugate base of C is benzene O minus. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যাঁ স্যার। না স্যার কোনো প্রবলেম নেই। এবার বলতো CH3O minus এর ক্ষেত্রে কি কোনো CH3O minus এর ক্ষেত্রে কি কোনো রেজোনেন্স হচ্ছে? না স্যার। না স্যার। না হচ্ছে না। এবার CH3COO minus এর ক্ষেত্রে কিরকম রেজোনেন্স হচ্ছে দেখ, O মাইনাসটা কার্বনকে ইলেকট্রনটা দিল এবং কার্বনের থেকে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। কার্বনের অক্সিজেন বেশি ইলেকট্রন, তাহলে কার্বন থেকে ইলেকট্রন ডেন্সিটি কার দিকে গেল? অক্সিজেনের দিকে গেল। অক্সিজেন থেকে। তাহলে O মাইনাসটা কি করলো? ইলেকট্রনটা দিয়ে দিল, আর কার্বন কি করলো? কার্বন ইলেকট্রন ডেন্সিটিটা কি হলো? অক্সিজেনের দিকে গেল। ঠিক আছে, Yes, sir. একদম সিম্পল। O মাইনাস ইলেকট্রনটা দিয়ে দিল এবং কার্বন থেকে ইলেকট্রন ডেন্সিটি কার দিকে গেল? অক্সিজেনের দিকে গেল। তাহলে এই অক্সিজেনটা কি চার্জ হলো? অক্সিজেনটা কি করছে? ইলেকট্রন গেইন করছে স্যার। অক্সিজেনটা কি হবে? মাইনাস। মাইনাস হয়ে যাবে। আর O মাইনাস যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে স্যার। মানে বন্ডটা কি হবে? ডবল বন্ড না সিঙ্গেল? ডবল বন্ড হবে স্যার। ডবল বন্ড, ভেরি গুড। আচ্ছা, এবার ফিনলের মানে O মাইনাস এর রেজোনেন্সটা বলতো, বেনজিন O মাইনাস এর রেজোনেন্সটা বল। তারপর আসছি এক রেজোনেন্সটা দেখ কোনো প্রবলেম আছে কিনা কারোর, রেজোনেন্সটা দেখ। পড়িয়েছি ওই হ্যাঁ জন্য স্যার, বুঝতে পেরেছি। বহুবার করিয়েছি রেজোনেন্স, দেখ কারোর কোনো প্রবলেম আছে কিনা বল এই রেজোনেন্সটা, প্রবলেম থাকলে বল। না স্যার, প্রবলেম নেই। বহুবার এই রেজোনেন্স করেছিলাম ধর্মের রেজোনেন্স। বাকিরা বল কোনো প্রবলেম আছে কিনা? বহুবার না স্যার কোনো প্রবলেম নেই। তাহলে এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? COO মাইনাস এর ক্ষেত্রে কটা? দুটো স্যার। দুটো। আর O মাইনাস এর ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে? 5টা। 5টা। এবার আমার কথা আসছে, দেখ দুটো রেজোনেন্স তো করছে, দেখ দুটো রেজোনেন্সের ক্ষেত্রে নেগেটিভ চার্জটা কার মাথায় আছে? দুটো রেজোনেন্সের ক্ষেত্রে অক্সিজেনের মাথায়।
অক্সিজেনের মাথায়, তাহলে অক্সিজেনের মাথায় কত পার্সেন্ট নেগেটিভ চার্জ আছে? রেজোনেন্সের দুটোতেই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, তাহলে কত পার্সেন্ট নেগেটিভ চার্জ আছে অক্সিজেনের মাথায়? তাহলে তো স্যার 100% হবে। আমি সেটাই জানতে চাইছি। 100%। তাহলে কি বলছি, দুটো রেজোনেন্স মানে এই রেজোনেন্স এবং এই রেজোনেন্স দুটোর ক্ষেত্রে দেখ তার মাথায় নেগেটিভ চার্জ আছে অক্সিজেনের মাথায়। তাহলে অক্সিজেনের মাথায় যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কত পার্সেন্ট নেগেটিভ চার্জ আছে অক্সিজেনের মাথায়? 100%। 100%। আর ও মাইনাস এর ক্ষেত্রে দেখ তো মানে অক্সিজেনের মাথায় কটা রেজোনেন্স আছে? দেখ 5টা স্ট্রাকচার হচ্ছে, অক্সিজেনের মাথায় কটা? 5টা সাকসেসের মধ্যে দুটোতে আছে স্যার। দুটোতে আছে। তাহলে কত পার্সেন্ট নেগেটিভ চার্জ আছে অক্সিজেনের মাথায়? 50%। কানের গোড়ায় দেবো, ঠিক করে হিসাব কর। 40% 5টার স্যার। মধ্যে দুটোতে আছে, তাহলে কত পার্সেন্ট আছে? আচ্ছা স্যার 5টার মধ্যে দুটো তো স্যার 40% স্যার। 40% স্যার। তাহলে কার ক্ষেত্রে নেগেটিভ চার্জ অক্সিজেনের মাত্রা বেশি আছে? ওই এর ক্ষেত্রে ফার্স্টেরটার ক্ষেত্রে। অ্যাসিডিক অ্যাসিড। ফার্স্টেরটা নয়, রেজোনেন্স হচ্ছে না যেখানে সেখানে ছেড়ে দে, মানে দুটো রেজোনেন্সের না মধ্যে না মানে ওই CH3COOH ওটার ক্ষেত্রে। তাহলে এটা কত নম্বর? HCCOOH টা কত বি। নম্বর? বি বি। স্যার বি। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক কোনটা হবে? বি। কেন? এর ক্ষেত্রে কত পার্সেন্ট নেগেটিভ চার্জ আছে অক্সিজেনের মাত্রায়? 100%। আর ও মাইনাস এর ক্ষেত্রে কত পার্সেন্ট নেগেটিভ চার্জ আছে? 40%। 40%। তাই জন্য কোনটা বেশি স্টেবল হবে, বি না সি? স্যার বি। বি সবচেয়ে বেশি স্টেবল। তারপরে কি আসবে? সি। কি? কেন তারপরে এ এলো না কেন? মানে এর ক্ষেত্রে কি নেই? কোনো রেজোনেন্স নেই স্যার। রেজোনেন্স। তাই জন্য এ হচ্ছে সবচেয়ে কম স্টেবল। আবার বলছি, বি এর ক্ষেত্রে দেখ রেজোনেন্সটা লক্ষ্য কর, আমি রেজোনেন্স বলবো না, নিশ্চয়ই বাচ্চাবেলার জিনিস। এর ক্ষেত্রে CH3O মাইনাস দেখ কোনো রেজোনেন্স নেই। বি এর ক্ষেত্রে দেখ দুটো রেজোনেন্স আছে, রেজোনেন্স আর আমি বলবো না, দুটো রেজোনেন্স আছে। এই দুটো রেজোনেন্সের মধ্যে দুটোতেই দেখ অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, একদম সিম্পল। দেখ দুটোতেই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে। দেখ এটার ক্ষেত্রেও এই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে এবং এটার ক্ষেত্রেও অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ। তাই দুটোর মধ্যে দুটোতেই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে। তাহলে কত পার্সেন্ট নেগেটিভ চার্জ অক্সিজেনের মাথায় আছে? 100% নেগেটিভ চার্জ, একদম সিম্পল। 100% নেগেটিভ চার্জ অক্সিজেনের মাথায় আছে। কিন্তু ও মাইনাস এর ক্ষেত্রে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটার মধ্যে কতগুলো অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে? প্রথমটায় আছে এবং লাস্টটায় আছে। টোটাল 5টার মধ্যে কটায় আছে? দুটোতে আছে। 5টার মধ্যে দুটো হলে 5টা যদি 100% হয় তাহলে দুটো কত হবে? 40%। একদম সিম্পল। 5টা যদি 100% হয় তাহলে দুটো কত হবে? 40%। তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে 100% নেগেটিভ চার্জ আছে এবং থার্ডটার ক্ষেত্রে 40% নেগেটিভ চার্জ। তাই জন্য বিটা সি এর থেকে বেশি স্টেবল। আর সবচেয়ে কম স্টেবল কোনটা? এ। কেন সবচেয়ে কম স্টেবল? যেহেতু এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স নেই, এর ক্ষেত্রে কোনো রেজোনেন্স নেই। তো among B and C, what happens? First you have to draw the conjugate base. For CH3OH, the conjugate base is CH3O minus. For CH3COOH, the conjugate base is CH3COO minus. And for OH, the conjugate base is benzene O minus. Now, in case of conjugate base of A, there is no resonating structure. But in case of conjugate base of B, what happens? Just see the resonance. There are how many resonance structure? 1 and 2. 1 and 2. 2 resonating structure. And both have what? Negative charge on which atom? Negative charge on which atom? The negative charge on oxygen atom. Both have negative charge on oxygen atom. Very simple concept. And in case of C, what happens? 1, 2, 3, 4, 5. 5 resonances are possible. But how many have negative charge on oxygen atom? 1 and 5 means 2 have negative charge on oxygen atom. So among 5, 2. So if 5 is 100%, 2 will be what? 2 will be 40%. 2 will be 40%. So negative charge is maximum
Negative charge of oxygen is maximum for B, then for C. So stability of B greater than C. And last comes A. Why last comes A? As A has no resonating structure. মানে বি এর ক্ষেত্রে বি has 100% নেগেটিভ চার্জ on oxygen, C has 40% negative charge on oxygen. So B is more stable than C. And last comes A. Why last comes A? As A has no resonating structure. বলো কোনো প্রবলেম আছে? বলো Sir, কারু? হ্যাঁ বলো। স্যার বলছি কিন্তু ওই যে বেঞ্জিনের মানে রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হয় স্টেবিলিটি তো না না, ইনক্রিজ করে স্যার। শুধু এই কোশ্চেনটা একটু আলাদা। এই কোশ্চেনটার ক্ষেত্রে একটু আলাদা। মানে ওই ইলেকট্রোনেগেটিভের উপরে হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভ এই চার্জ থাকলে কোশ্চেনটা তাহলে একটু কি আলাদা। আর ওইটা অন্য কোনো ওইটা লাগে? কোশ্চেন এটা হয় না। এই কোশ্চেনটা একটু আলাদা। এই কোশ্চেনটা ওই জন্য আমি এটা করা না। এই কোশ্চেনটা একটু আলাদা। ওকে স্যার। বল বাকিদের কোনো প্রবলেম আছে? না স্যার। বাকিরা কি বলছে? আজকে পড়াবো না, একটা ছোট্ট আমি চাইছি, ছোট্ট জিনিস। স্যার হ্যাঁ বলছি ওই সিরিজে যদি মানে বেশি ইলেকট্রোনেগেটিভ কিছু একটা ওই বেঞ্জিনের মাথায় থাকতো তাহলে কি বেঞ্জিনটা বেশি স্টেবল হতো? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা একটা ছোট্ট, সেটাও তোমাদের কনসেপ্ট জানা আছে, ওই জন্য আমি করাচ্ছি। দেখ CH3 ট্রিপল বন্ড C C ডবল হয়েছে, CH2 ডবল বন্ড CH C ডবল হয়েছে, CH3 CH2 C ডবল হয়েছে। So first one is what hybridized? A is what hybridized? এটা কি hybridized? এটা কি hybridized? SP স্যার। SP B is what hybridized? SP SP2 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 And C is SP3 SP3 তাহলে A এর ক্ষেত্রে কি আছে? ট্রিপল বন্ড আছে বলে এটা কি হাইব্রিডাইজড? SP হাইব্রিডাইজড। B এর ক্ষেত্রে কি আছে? ডবল বন্ড থাকার জন্য সেটা কি হাইব্রিডাইজড? SP2 হাইব্রিডাইজড। আর C এর ক্ষেত্রে কি বন্ড আছে? C এর ক্ষেত্রে কি বন্ড আছে? স্যার সিঙ্গেল। C এর ক্ষেত্রে কি আছে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড হলে কি হাইব্রিডাইজড? sp3 SP3। আচ্ছা SP হাইব্রিডাইজড এর মধ্যে কত পার্সেন্ট S আছে? SP হাইব্রিডাইজড মানে কত পার্সেন্ট S আছে? 50%। ওভার করেছি। SP হাইব্রিডাইজড মানে কত পার্সেন্ট S আছে? 50%। 50% স্যার। Why 50? S plus P. একটা S একটা P। S plus P total is 2. So 2 is 100. So 1 will be what? 1 will be 50. S plus P মানে দুটো হচ্ছে 100, তাহলে একটা কত হবে? 50. খুব সিম্পল কনসেপ্ট। sp2 is what percent of S? sp2 এর ক্ষেত্রে কত পার্সেন্ট S আছে? 66.66 কানের গোড়ায় দেবো S বলেছে। 33%। sp2 means how many percent of S? ও sorry 33.33 How many percent of S? 33.33 And sp3 means how many percent? 25%। 25%। How? 25? একটা এস তিনটে পি টোটাল চারটে, ওই জন্য স্যার একটা এস এর 25। তাহলে যত S ক্যারেক্টার বাড়বে তত আমরা আগেও পড়েছিলাম S ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? যত S ক্যারেক্টার বাড়বে তত ইলেকট্রন টানার ক্ষমতা কি হবে? বাড়বে। বাড়বে স্যার। যত S ক্যারেক্টার বাড়বে তত কি হবে? ইলেকট্রন টানার ক্ষমতা বাড়বে বাড়বে। তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে? স্যার SP। এটা কোনটা? এটা তারপরে কোনটা? তারপরে স্যার B, তারপরে C, আর তারপরে C। তারপরে D, মানে তারপরে ওরা C, দেবো, তারপরে কোনটা? এরপরে
তারপরে বি তারপরে সি। তারপরে স্যার বি, এর পরে বি, তারপরে স্যার সি। ভেরি গুড। তাহলে এবার আমি একবার বুঝিয়ে দিই। স্যার এ বি সি পর হ্যাঁ পর। ঠিক আছে, এ বি সি আমি ওইরকম ভাবেই সিকোয়েন্সটা করেছি। দেখ প্রথমটার ক্ষেত্রে ট্রিপল বন্ড আছে, তাই জন্য এটা হচ্ছে এসপি। সেকেন্ডটার ক্ষেত্রে কি আছে, ডবল বন্ড আছে, ডবল বন্ড মানে কি sp2। এবং থার্ডটার ক্ষেত্রে কি আছে, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মানে হচ্ছে sp3। আমরা আগেও একটা এক্সপ্লেনেশনে পড়েছিলাম, সেই যখন আমরা ইন্ডাকটিভটাতে পড়ছিলাম, যে sp মানে হচ্ছে 50% s, sp2 মানে কত 33% s, এবং sp3 মানে কত 25% s। তাহলে যত s ক্যারেক্টার বাড়বে, sp মানে হচ্ছে 50% s, sp2 মানে হচ্ছে 33% s, এবং sp3 মানে হচ্ছে 25% s। যত s ক্যারেক্টার বাড়বে তত কি হবে, ইলেকট্রন টানার ক্ষমতাটা বাড়বে, ইলেকট্রন টানার ক্ষমতাটা বাড়বে, এবং তত কি হবে, স্টেবিলিটিটা বাড়বে, তত স্টেবিলিটিটা বাড়বে। তাই জন্য এ সবচেয়ে বেশি স্টেবল, তারপরে আসবে বি, তারপরে আসবে সি। অ্যাসিডিটি ওই জন্য হবে হচ্ছে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। তো ফর ট্রিপল বন্ডের ক্ষেত্রে sp, ডবল বন্ডের ক্ষেত্রে sp2, এবং সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে sp3। তাহলে যেহেতু ট্রিপল বন্ড sp, তাহলে ওর হচ্ছে 50% s, ডবল বন্ড যেহেতু sp2 সেটা মানে হচ্ছে 33% s, এবং সিঙ্গেল বন্ড মানে হচ্ছে sp3 সেটা মানে হচ্ছে 25% s। যত s বাড়বে তত কি হবে, ইলেকট্রন টানার ক্ষমতাটা বাড়বে, যত ইলেকট্রন টানার ক্ষমতা বাড়বে তত কি হবে, স্টেবিলিটিটা বাড়বে। তাই জন্য এ সবচেয়ে বেশি স্টেবল, তারপরে আসবে বি, তারপরে আসবে সি, এবং অ্যাসিডিটিটাও হবে হচ্ছে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। So a for a it is a triple bond, so what happens, it is sp. For b it is a double bond, so it is sp2. And for c it is a single bond, so it is sp3. So for a, how many percent of s character, triple bond means 50% of s character, sp means 50% of s character. For b it is double bond, double bond means 33% of s character, and for c it is single bond, so it is 25% of s character. So greater the s character, what happens, greater will be the electron withdrawing power, greater the s character, greater will be the electron withdrawing power, and greater will be the stability. The stability of a greater than b greater than c, and thus acidity of a greater than b greater than c. So a is sp hybridized, b is sp2 hybridized, and c is sp3 hybridized. So a is sp means 50% s, b is sp2 means 33% s, c is sp3 means 25% s. So greater the s character, so greater the s character, what happens, greater with the electron withdrawing power, greater with the electron withdrawing power, and greater with the stability. The stability of A greater than B greater than C, and thus acidity of A greater than B greater than C. বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, এখানে আমরা র্যাপ আপ করবো আজকে। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। না স্যার প্রবলেম। না স্যার কোনো প্রবলেম নেই। বাকিরা না স্যার কোনো প্রবলেম নেই। নেই তো, নেই তো প্রবলেম। না স্যার। না স্যার। আর 5টা কোশ্চেন বাকি আছে অ্যাসিডি, ঠিক আছে, দুদিনে হয়ে যাবে, ঠিক আছে। আর বেসিসিটি রাখিয়েছি, ঠিক আছে, ওই 3টে ক্লাস। বলো কারুর কোনো কিছু প্রবলেম থাকলে বলো, যে আমার প্রবলেম আছে, বলো কারুর কোনো প্রবলেম থাকলে বলো যে আমার প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ছেড়ে দিলাম আজকে। স্যার। হ্যাঁ বলো। ওকে স্যার। আচ্ছা অ্যাটেন্ডেন্স গোপাল। স্যার রোল নাম্বার 9 খালি অ্যাবসেন্ট আছে, বাকি রোল সবাই নাম্বার 9 ইলিম, তাই তো? কি স্যার? ইলিম তো রোল নাম্বার 9? না না স্যার, রোল নাম্বার 9 হচ্ছে অঙ্কিতা স্যার। আচ্ছা
হ্যাঁ বাকি আনসার বুঝে সবাই তো আসছে? হ্যাঁ স্যার ছিল তো।